ঠিকই তো, এভাবে শর্ট নোটিশে কত সহজে দায়িত্ব নিয়ে সবকিছু গুছিয়ে ফেলেছে রেজা। তাছাড়া আরেকটা কথা তো ঠিকই, এখন সে এলাকার নেতাদের লেজ ধরে ঘুরে বেড়ানোর পাতি নেতা নেই রেজা। নিজের চোখতায় বেশ ভালোই নাম কামিয়েছে সে। দেখতে শুনতেও খারাপ না, এক কথায় পাত্র হিসেবে ভালো। শুধু ভালো নয়, বরং বেশ ভালো। মামির কাছ থেকে চাবির গোছা ছিনিয়ে নিয়ে অনু যখন দ্রুত পা ফেলে অরুর রুমের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই হুট করে সামনে চলে আসে রেজা, ওর ছোট বোন আর ওর ছোট বোন রূপা। না, রেজা অনুর পথ আটকে দাঁড়ায়নি, বরং দুজন দুদিক থেকে আসছিল বলে পথিমধ্যে দেখা। আমেরিকা থেকে আসার পর এটাই বোধহয় প্রথম সাক্ষাৎ ওদের, যার ফলস্বরূপ অনুকে দেখা মাত্রই পা দুটো থমকে যায় রেজা। রেজার পেছনেও ছোট বোন রূপাও ছিল। মাত্রই সন্ধ্যা টিউশন থেকে ফিরেছে সে, এখন রুমে যেত, কিন্তু পথিমধ্যে ভাইকে এভাবে আচমকাই দাঁড়িয়ে পড়তে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনের আগন্তুককে দেখার জন্য একটুখানি উকি দেয় রূপা। উকি দিতেই চোখের সামনে অনুকে দেখতে পেয়ে দৌড়ে এসে রূপা বলল, আরে ভাবি যে, কতদিন পর দেখা হলো তোমার সাথে। এমনিতেই মেজাজ চড়া হয়ে আছে, মাথাটাও যন্ত্রণায় ধিরিম ধিরিম আওয়াজ করছে। তার উপর রূপার এমন অহেতুক ভাবে সম্বোধনে বেশ বিরক্ত হলো অনু। তৎক্ষণাৎ রূপাকে চোখ রাঙিয়ে বলল, কেন তোর ভাবি? আপু বল। অনুর ধমকে রূপা মুখ কালো করে চলে যেতেই রেজা খানিকটা এগিয়ে এসে শুধালো। কেমন আছো অনু? অনু বিরক্তিতে চিরবিরিয়ে উঠে বলল, ভালো নেই। কেন? অনু এবার ঘুরে দাঁড়িয়ে একাগোড়া পরখ করলো রেজাকে। আগের চেয়ে বেশভূষায় বেশ পরিবর্তন হয়েছে তার চেহারায়। এখন আর আগের মতো মদন মদন ভাবটাও নেই। সাদা পায়জামা, পাঞ্জাবি আর মুখ ভর্তি খড় দাড়িতে ভালোই লাগছে দেখতে। কোথাও যেন একটা গুন্ডা মাস্তান ভাইব আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনুর চোখে রেজাকে এসে আগের মতোই মদন মদনই লাগছে। রেজা এখনো প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে দেখে অনু নিজের ভ্রম ঝেড়ে বেরিয়ে এসে বলল, আপনার মা ভালো থাকতে দিলে তো? অনুর কথার পাশে রেজা স্নেহের স্বর গুলিয়ে পড়ল। এভাবে কেন বলছো অনু? এখন একটু সহ্য করো, বিয়ের পর মাকে সামলানোর দায়িত্ব আমার। অনু অবাকের চরম শিখরে পৌঁছে বলে, কিসের বিয়ে? কার বিয়ে? কি বলছেন যাতা? রেজা ঠোঁট কামড়ে হেসে বলল, এবার আমাদের বিয়েটা সত্যি হচ্ছে প্রিয়া আমার। একটু আগে শুনে এলাম মা আর ফুপি বিয়ে নিয়ে আলাপ করছে। আর একটু সবুর করো, তোমাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বউ করে নিয়ে যাব আমি। রেজার পকর পকর অনু এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়ে অরুর ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বজ্রকণ্ঠে বলল। রিডিকিউলাস। রেজা লাজুক হেসে হালকা মাথার চুলকে বলে ওঠে। হ্যাঁ ওটাই। রেজার দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুখ ভঙ্গিমা পাল্টে কেন অনুর। রাগে রাগে চেহারাটা মুহূর্তে ধারণ করলো অসহায় রূপ। মুখশ্রী জুড়ে জমা হলো একরাশ ঘন কালো আতঙ্কের মেঘ। দেখে মনে হচ্ছে টলটলে চোখ দুটো থেকে এখনই নেমে আসবে অসহায় অপারক বাড়িধারা। তপ্ত রাশভারী ব্যথাতুর দীর্ঘশ্বাস ছেড়ে করিডর দিয়ে যেতে যেতে বিড়বিড়ালো অনু। শুনেছি বাড়ির বড় মেয়েরা সবসময় স্যাক্রিফাইস করে। আমি যদি নিজের ভালোবাসার বেলায় একটুখানি স্বার্থপর হই, তাহলে কি খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাবে? আমি ওকে ওর মতো খারাপ আর অবাধ্য মেয়ে হয়ে যাব? কৃতিককুঞ্জের হলরুমে টাঙানো দেয়াল জোড়া বিশাল ঘড়িটায় ঢং ঢং করে আওয়াজ করে সকালের 8টা জানান দিচ্ছে। তবে এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি কেউ। নিচের ডাইনিং এর জায়গাটাও এখনো পুরোপুরি ফাঁকা। সেই সুযোগে সবার আড়ালে অরুকে একটুখানি মাংস ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে অনু। খাবারের লোকমা মুখে নিয়ে বসে বসে ফোফাচ্ছে অরু, কিছুতেই মুখ থেকে গলায় নামাচ্ছে না। সেই তখন থেকে একইভাবে নিয়ে বসে আছে দেখে অনু এবার ধমকে বলে উঠল। কি ব্যাপার, খাচ্ছিস না কেন? অরু হেঁচকি তুলে বলে, খাবার গলা দিয়ে নামছে না রে আপা। আমি ওনার কাছে যাব, বিশ্বাস কর, ওনার থেকে এতটা দূরে চলে এসেছি, সেটা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠছে হৃদয়টা। আমাদের কি আর কখনো দেখা হবে না আপা? উনি তো আমাকে না দেখে থাকতেই পারে না, প্রচুর রেগে যায়। আচ্ছা, তো টেনশনে ওনার যদি আবার প্যানিক অ্যাটাক হয়, আবারও যদি নাক দিয়ে রক্ত পড়ে, তাহলে উনি তো তখন পুরোপুরি সেন্সলেস হয়ে যায়, আর ওনার অনেক কষ্ট হয় আপা। খাবার মুখে নিয়ে 31 বছরের কৃতিকের জন্য মাত্র 19-এ পা দেওয়া অরুর এমন দুশ্চিন্তা দেখে
অনু হতবাক হয়ে তাকিয়ে থাকে ওর ছোট বোনের দিকে। ঠিক কতটা ভালোবাসলে সামান্য ভৌগোলিক দূরত্ব মানুষ এতটা ছটফট আর আজাহারি করে জানা নেই অনু। তাই বলার আর কিছু ভেবে না পেয়ে অনুকে সান্ত্বনা দিয়ে অনু বলে, সব ঠিক হয়ে যাবে বোন আমার। কৃতিক ভাইয়া ঠিক কোনো একদিন চলে আসবে, এখন খেয়ে নে। অনু কথাটা বলেছে কি বলেনি, তখনই ওর মুখের কথা ছো মেরে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ডাইনিং এর দিকে এগিয়ে এসে জাহানারা বললেন, খাওয়া খাওয়া বেশি করে খাওয়া, শরীর ভেঙে চুরে যা হাল হয়েছে দেখলে বোঝা যাচ্ছে এবারে ছোট সাহেব সর্বনাশের আর কুচ্ছুটি আর বাদ রাখেনি। মামির আকারে ইঙ্গিতে করা নোংরা তিরস্কারে থমথমে হয়ে ওঠে অনুর মুখ। এসবের কারণেই তো অরুকে মামির সামনে খুব একটা পড়তে দেয় না ও। অনু এসব রাগঢাকের দুপাশে তোয়াক্কা না করে জাহানারা এগিয়ে এসে আঙুল উঁচিয়ে অরুর ঢিলে হয়ে যাওয়া জামাটা দেখিয়ে বলল, দেখ দেখ জামাটা পর্যন্ত কাঁধ থেকে খুলে পড়ছে, কি ধকলটাই না গিয়েছে মেয়ের উপর দিয়ে। আগে তো এমন ছিলিস না, অথচ এবারই ছেলের সাথে কদিন থেকে এই হাট। হ্যাঁ রে অরু, হাঁটুর বয়সী মেয়ে হয়ে বয়সে এমন বড় সৎ ভাইয়ের সাথে থাকতে তো আর একটুও ভয় করলো না? মামি এখন ইচ্ছে করেই লাগাম ছাড়া কথা বলে ঝামেলা পাকাতে যাচ্ছে। ব্যাপারটা বুঝে আসতেই চেঁচিয়ে উঠল অনু। মামি চুপ করবে তুমি? মামি বলা নোংরা কথার মাথায় এতক্ষণে নিজের শরীরের দিকে চাইল অরু। আসলেই ও আগের চেয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে। তবে এটা আজ বা কাল নয়, প্রায় মাসখানেক আগেই কৃতিক যখন হুট করেই ওর সাথে দেখা করতে আসা বন্ধ করে দিয়েছিল তখনকার ঘটনা। ঘুরিয়ে পেঁচিয়ে হলেও কথাটা সত্যি। কৃতিকের জন্যই শারীরিকেই অধঃপতন অরুর। তাই অরু নিজের জামাটা একটু ঠিকঠাক করে খাবার চিবুতে চিবুতে মামির উদ্দেশ্যে বলল, স্বামীর সাথে থাকতে ভয় কিসের মামি? বিয়ের পরে মামার সাথে থাকতে তোমার বুঝি খুব ভয় হতো? সে তোমার আর মামার বয়সের পার্থক্য প্রায় 15 বছর, সেখানে আমি তো আমার স্বামীর চেয়ে 12 বছরের ছোট মাত্র। এইটুকখানি মেয়ের মুখে এত বড় অপমানজনক কথা শুনে ঝাঁঝিয়ে উঠলেন জাহানারা। আশেপাশের কোনো কিছু তোয়াক্কা না করেই খিট মিটিয়ে বললেন, বিদেশে গিয়ে নষ্ট হয়ে ফিরেছিস, আবার বড় বড় কথা বলা হচ্ছে। মহল্লার মানুষকে বলে দিলে তখন বুঝবি অপমান কাকে বলে। মামি কি সমস্যা তোমার? কেন গায়ে পড়ে শুধু শুধু ঝগড়া করছো? আর কাকে কি বলছো তুমি? যে গদিতে বসে পায়ে পা ধুলাচ্ছে সেটা ওর স্বামীর টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলাও। পরিণামটা খুব খারাপও হতে পারে। জায়ান কৃতিককে চেনো না তুমি। অনুর কথা শেষ হতেই জাহানারা তীরের ফলার মতো দৃষ্টি ভস্ম করলো অনুকে। তিনি সেইভাবে তাকিয়েই বললেন, কদিন পর ছেলের বউ হবি বলে তোকে কিছু বলছি না অনু, তাই বলে হেই না যে মুখে মুখে তর্ক করলে তোকে ছেড়ে দিব আমি। অনু আশ্চর্য হয়ে শুধালো, কি বলছো? খার ছেলের বউ? তোমার আর রেজার বিয়ে ঠিক করা হয়েছে। মায়ের মুখ থেকে ভেসে আসা অকস্মাৎ কথাটা ধূমকেতুর হলকার মতো ছুটে এসে কর্ণকুহরে ঝংকার তুলল অনুর। ও তৎক্ষণাৎ পাশ ঘুরে মায়ের দিকে তাকিয়ে আহত সুরে ডাকলো, মা। আজমেরি সিঁড়ির রেলিং ধরে নামতে নামতে বললেন, আশা করি তোমার কোনো আপত্তি নেই। অনু কাতরে উঠে বলল, এত তাড়াহুড়ো কেন মা? মাত্র কয়েকদিনই তো হলো আমরা দেশে ফিরলাম। তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। তোমাকে এখনো মাসে মাসে চেক আপের জন্য ইউএসএ যেতে হবে। আর এখনই কি না? ওই জন্যই তো তাড়াহুড়ো। তোমাদের জন্য করণীয় দায়িত্বটুকু ভালোই ভালোই পালন করতে পারলে তবে আমার শান্তি। তাছাড়া তোমার বিয়ে না হলে অরুকে বিয়ে দেওয়া যাবে না। এই মুহূর্তে অরুর বিয়ে হওয়াটা জরুরি, কিন্তু বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দিতে গেলেই মানুষ পেছনে কাহিনী খোঁজাতে শুরু করবে। এটা তো আর আমেরিকা নয়, তাই আপাতত অরুর নয়, তোমার বিয়েটাই মোক্ষম আমার কাছে। আশা করি এবার আর কোনো আপত্তি নেই। মায়ের কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল অনু, জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক আপত্তি আছে। আমি এই বিয়েটা কিছুতে করতে পারবো না মা। অনুর প্রতিক্রিয়া শুনে আজমেরি শেখ মুখে কিছু বললেন না। চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন মেয়ের মুখের দিকে। অতঃপর আহত সুরে বলে উঠলেন, ইদানিং আমার শরীরটা ভালো যাচ্ছে না অনু। যখন তখন আবারও পড়ে যেতে পারি, তবে মনে হয় না এবার পড়ে গেলে আর কোনো দিনও উঠতে পারব। সুস্থ থাকতে শোনো মায়ের কথা, নয়তো ওর আফসোস করবে।
মায়ের কথায় অনু অরু দুই বোনেরই মুখ থেকে রক্ত সরে গেল। ওরা কি মায়ের সাথে বেশি বেশি করে ফেললো সেটাই ভাবছে আপাতত। অনুর হাত পা কাঁপছে, মনে হয় না আর শেষ রক্ষে হবে। অরু তো তাও কয়েকটা দিনের জন্য হলেও কৃতিকের হতে পেরেছিল, ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল, কিন্তু অনুদের অপূর্ণ ভালোবাসার কি হবে? এই কি হবে ভাবতে গিয়ে বুকের ভেতরে এলোপাথারি ঝড় উঠেছে অনুর। সেই ঝড়ে একে একে ভেঙে গুড়িয়ে যাচ্ছে আশা, ভরসা, প্রতিশ্রুতি সব। প্রত্যেকের সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানুষ পাটে খচিত প্রতিটা সুন্দর মুহূর্ত যেন হুট করে দাউ দাউ করে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছে কেউ। অনু আর এভাবে ভেজা চোখ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না সবার সামনে। একটু হাতসহ ছুটে চলে গেল নিজের রুমে। অতঃপর দরজা লাগানোর কর্কশ আওয়াজ ভেসে এলো দোতলার কোণার ঘর থেকে। সন্ধ্যা হতেই ল্যান্টার্ন আর ফোর্টিকেলস আলোয় আলোকিত হয়ে উঠেছে হিডিকি খচিত বাড়ির চারিপাশ। ভেতরের সব কানে তালে তালে শরীর দোলাছে তরুণ তরুণীর দল। হাতে থাকা হুইস্কি আর রেড ওয়াইনের প্রভাবে কেউ মাতাল, আবার কেউ অর্ধমাতাল। তবুও মিউজিকের তালে তালে পায়ে পা মিলিয়ে কোমর দোলাতে দোলাতে মোটেও অপারক নয় তারা। বিশাল বারের এক কোণে যে বার কাউন্টার রয়েছে, সেখানেই বার স্টুল পেতে ডোরাকে নিয়ে কোলে বসে বসে রেড ওয়াইনে চুমুক দিচ্ছে কৃতিক। পরনে এখনো পুরোপুরি ফর্মাল ড্রেস, দেখে মনে হচ্ছে ভার্সিটি থেকে এখানে এসেছে সে। কৃতিকের মতেও ডিসকভার কিংবা হইহট্টগোল পছন্দ নয়, তাই নিজের মতো করে একটুখানি সময় কাটাতে হলে এখানে চলে আসেও। ছোট্ট ডোরা নিজের নরম তুলতুলে গাটা পুরোপুরি কৃতিকের হাতে ছেড়ে দিয়ে আধো আধো চোখ খুলে ঝিমোচ্ছে। মনে হয় অ্যালকোহলের গন্ধে ওর নেশা ধরে এসেছে। কৃতিক ডোরার দিকে এক ঝলক তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, তোর মালিকের মতো ঢং করা বন্ধ কর, নয়তো মাথায় তুলে একটা আছাড় দিব। ডোরা বেচারি হয়তো জানেই না আসলে ওর দোষটা কোথায়, তাই সহসাই চুপচাপ বসে রইল। ডোরাকে ধমক দিয়ে কৃতিক যখন আবারও ওয়াইনে মন দেয়, তখনই বাড়ির মধ্যে একে একে আগমন ঘটে অর্ণব, এলিসা আর সায়রের। ওরা আজকাল কৃতিককে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে, ওই জন্যই নিজেদের অবসর হলেই ফুটহাট লোকেশন ট্র্যাক করে চলে আসে কৃতিকের কাছে, ওকে একটু সময় দেওয়ার জন্য, ঠিক আগের মতোই। ওদেরকে দেখে কৃতিক ভালো মন্দ কিছুই বলল না, বরং ভাবলে শিন হয়ে বসে রইল আগের ন্যায়। অর্ণব এগিয়ে এসে বার স্টুল টেনে বসতে বসতে অবাক হয়ে শুধালো, দেখে তো মনে হচ্ছে ভার্সিটি থেকে ফিরেছিস। তাহলে বিড়ালের বাচ্চা কোলে নিয়ে বাড়ি কি করছিস তুই? কৃতিক ঠোঁট উল্টে না সূচক মাথা নাড়িয়ে বলল। জানি না। সায়র একটু ভালো করে নজর বুলিয়ে বলল, আরে এটা তো অরুর বিড়াল। কৃতিক ভ্রু কুঁচকে বলল, তোকে জিজ্ঞেস করেছি, কতবার বলেছি ওর নাম মুখে নিবি না। এলিসা ওদের থামিয়ে দিয়ে বলল, থাম না তোরা, জেকে তুই তো বিড়াল দেখলে অ্যালার্জি অ্যালার্জি বলে নাক সিটকাস। এখন তাহলে বিড়াল নিয়ে বাড়ি কি করিস তুই? আর কতক্ষণ ধরেই বা এখানে বসে আছিস? আদৌ ভার্সিটি গিয়েছিলি তো? কৃতিক কোনরূপ জবাব না দিয়ে নির্লিপ্ত মুখে পকেট থেকে একটা কাগজ বের করে টেবিলের উপর রেখে পুনরায় চুমুক দিল ওয়াইনের গ্লাসে, কাগজে কি আছে দেখার জন্য। অর্ণব তাড়াহুড়ো করে কাগজটা লুফে নিয়ে সেটাতে চোখ বুলিয়ে আশ্চর্য কণ্ঠে বলে ওঠে, তুই রিজাইন দিয়েছিস মানে? এটা তোর শখের জব ছিল? কৃতিক সামান্য হাসিতে ঠোঁট প্রসারিত করে বলে, আই নো। এলিসা রেগে মেগে বলল, তাহলে হুট করে রিজাইন দিয়েছিস কেন? ওর জন্য? সব কিছুর একটা লিমিট থাকতে হয় জেকে, এইভাবে লিমিট ক্রস করে কেউ লাইফ লিড করতে পারে না। তুই আজকাল যা শুরু করেছিস তাতে খুব শীঘ্রই মরে যাবি তুই। সায়র নাক চোখ শিকই তুলে বলল, গাইস, ওর সাথে থাকতে থাকতে বিড়ালটা অসভ্য আর উগ্র হয়ে যাচ্ছে। আমাদের উচিত বিড়ালটাকে হেফাজতে নিয়ে নেওয়া, নয়তো কোনো দিন দেখব বিড়ালটারও অতিরিক্ত ডিপ্রেশনে নোজ ব্লেজিং হচ্ছে। ওদের এক একজনের যুক্তি শুনে কৃতিক বিরক্ত হয়ে কর্কশ আওয়াজে বলে উঠল, আহ, চুপ করবি তোরা। আমি ডিপ্রেসড হয়ে ঘরে বসে থাকার জন্য মোটেই জব ছাড়িনি, বিটিতে যাওয়ার জন্য ছেড়েছি। এবার অর্ণব, এলিসা, সায়র একযোগে বলল, কি, তুই অবশেষে বিডিতে ফিরছিস? কৃতিক ওয়াইনের গ্লাসে শেষ চুমুকটা দিতে দিতে বলল, একেবারে জন্য যাচ্ছি না, বেশ কিছু হিসেব নিকেশ বাকি পড়ে আছে, সেগুলো সুদে আসলে মেলাতে যাচ্ছি। তাছাড়া আরও একজনকে খুব কাছ থেকে শাস্তি দেওয়াটাও বাকি পড়ে আছে।
আমি আবার বাকির খাতা খুব বেশি দিন ফেলে রাখি না। তীর্যক ছুরির ফলার মতো কথাগুলো উগড়ে দিয়ে ডোরাকে নিয়ে উঠে যায় কৃতিক। যাওয়ার আগে ঘাড় ঘুরিয়ে একবার পেছনে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলে, বাই দ্য ওয়ে, শি ইজ নট বিড়ালের বাচ্চা, হার নেম ইজ ডোরা। কৃতিক চলে গেলে সায়র অর্ণব আর এলিসার কাঁধ হাতে দিয়ে অস্ফুটে বলে ওঠে, দোস্ত, এবারের ভ্যাকেশনটা বাংলাদেশে কাটালে কেমন হয়? অর্ণব দাঁত কটমটিয়ে সায়রের এক হাত ঝাড়া মেরে এলিসার কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলল, কেমন হয় সেটা পরে বলছি, তার আগে তুই আমার বউয়ের কাঁধ থেকে হাত ছড়া গর্দভ। সায়র দীর্ঘশ্বাস ছেড়ে গালে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, আজ একটা বউ নেই বলে বন্ধুরা মির্জাপুরের মতো আচরণ করে। দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা জান কৃতিক? ল্যাপটপের কিবোর্ডে এতটুকু টাইপ করে থামলো ওরু। অতবার জায়ান কৃতিক চৌধুরী খচিত যে ইমেল অ্যাকাউন্টটা এখনো সেভ করা রয়েছে সেটার সেন্ড অপশনে ক্লিক করে চোখ বোলালো মেইল অ্যাকাউন্টের পাশে এঁটে থাকা ছোট্ট ডিবিতে। ডিবিতে দেখা যাচ্ছে রোজ চশমা আর ব্ল্যাক লেদার জ্যাকেট পরিহিত কৃতিককে, যে বাইকে হেলান দিয়ে ওরুর উপর হেলমেট নিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে। এই ছবিটা বেশ কিছু বছর আগের হবে হয়তো, অন্তত হেয়ার স্টাইল তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজ ক্রমাগত করে যাচ্ছে ওরু। ও জানে না এই মেল অ্যাকাউন্ট আদৌ কৃতিক ব্যবহার করে কিনা, কিন্তু ওই যে আশায় বাঁচে চাষা, সেই রকমই বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখে প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেল পাঠায় ওরু। কি জানি হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে, কারণ একটাই, কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলে এছাড়া যোগাযোগের কোনো উপায় জানা নেই ওরু। মেইল পাঠানো শেষ হলেও সে কখন থেকে এক ধ্যানে কৃতিকের ছবির দিকে তৃষ্ণার্ত চাতকের ন্যায় তাকিয়ে আছে ওরু। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে। আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরত্বে নিজের অতি মূল্যবান কে যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে সে কী জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীন আমার আমিটা অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম তখনও কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে রাত দিন নিদুরান কণ্ঠে অতিবাহিত করছে? আর এখন যখন এই কষ্টটা শুধু আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে, আপনি সত্যিই পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেবার জন্য পাগলামি আর রাগ দেখানোর নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপর অভিমান, অতঃপর সবশেষে বুক ভাঙা কাতর কান্না। এইভাবেই যাচ্ছে ওরুর দিনকাল। ওরু ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর খোঁজ নেই। যে কৃতিক জিদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি, সে কখনোই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই। অরু হলফ করে বলতে পারে কৃতিক আসবে না, আর এখানে হয়তো অরুর অপারগতা, অসহায়ত্ব আর দুঃখ দিনের সূচনা। অরু তখনও টেবিলের উপর মাথা এলিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে যাচ্ছিল অরুর অশ্রুসিক্ত নোনা জল। ঠিক সেই সময় হুট করেই রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছে পেছনে চাইল অরু। দেখলো দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না আর, সবসময় এইটুকুনি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল অরু। পি আপা? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটারের দূরত্বে নেতিয়ে যাওয়া মনটা হুট করেই লাফিয়ে উঠল অরু। হৃদগহীনের কোথাও যেন প্রদীপ শিখার ন্যায় দপ করেই জ্বলে উঠল এক ফালি আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করার সায় দিল না অরুর মনও। ও তৎক্ষণাৎ গায়ে কোনো রকম ওড়নাটা জড়িয়ে ছুট লাগালো মহলের ছাদের দিকে।
কৃতিক কুঞ্জের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোর পেরিয়ে চিলেকোঠার কাছে আসতেই হাঁপিয়ে উঠল অরু। দিনের দ্বিপ্রহর চলমান, তবুও চারিদিকে চৈত্র মাসের খাঁখা রোদ্দুরে চোখ চলে যাচ্ছে। এই সময় ছাদের দিকে তাকালেও কেমন গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুরে ফোসকা পড়ে চামড়া উঠে আসবে। বুড়িগঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে যাও একটু শীতল হাওয়া দিচ্ছে, তা রোদ পেরিয়ে এদিকে আসতে আসতেই হিটারের উত্তাপে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকার বরফ শীতল ঠান্ডা আবহাওয়ায় থেকে এসে এই রোদকে অরুর চোখের ঝলসানো অগ্নিদাহের মতোই ভয়ানক লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকেই গলা ছেড়ে ডাকলো অরু। শুনছেন, এদিকে আমি। ওর প্রিয় আগুনটা কোন দিক দিয়ে আসবে তা ঠাউর করা যাচ্ছে না, তাই সহসাই এদিক ওদিক উকি দিচ্ছে অরু। কিছু সময় যেতেই ওর চোখের সামনে দৃশ্যগত হলো সেই আগুনটা। কিন্তু এ তো জায়ান্ট কৃতিক নয়, জায়ান্ট কৃতিকের ধারে কাছের কেউও নয়। অকস্মাৎ ঝটকাটাকে সামাল দিতে না পেরে হতবিহ্বল হয়ে সামনের মানুষটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে অরু। কেমন আছিস আরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেকদিন বাদে দেখা, তাও অবাক না হয়েই মেয়েকে হেসে অরু বলে, হ্যাঁ ভালো আছি। চিরাচরিত মিথ্যে কথা যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে, তাও বলতেই হয়, তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃতিক কুঞ্জে? অরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসাই হেসে উত্তর দিল, তোর সাথে দেখা করতে এলাম। অনু আপা ডেকে পাঠিয়েছে, তোর নাকি মন মেজাজ ভালো নেই। অরু মৃদু হেসে মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। অরুর কথার পাছে নীলিমা কিছু বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া পরক পড়ল ওর। মনে মনে ভাবলো, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটার। নাদুস নুদুস মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকাদের মতো লাগছে। গলার হাড্ডি সব বোঝা যাচ্ছে, তাও বলছে ও নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন আরুর একতরফা ভালোবাসা বুঝলো না কে জানে। নীলিমা সেই তখন থেকেই চুপ হয়ে আছে দেখে অরু বলল, দাঁড়িয়ে থাকবি, চল নিচে যাই। এই বাড়িতে প্রথম এলি, তোকে কৃতিককুঞ্জ ঘুরিয়ে দেখাই। নীলিমা না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না আরু। আমি জানি তুই পড়ছিস, তবে আমি জিজ্ঞাসা করব না কেন এই দহন, সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মনমনা হয়ে ঘরে বসে আর কতদিন থাকবি বল? যে যাওয়ার সে তো গিয়েছে, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনায় মন দে। অরু না সূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমিক পড়াশোনায় মন বসানোর মতন কিংবা মস্তিষ্কের অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসএতে আমি ইকোনমিক্স পড়তাম, এখন আবার হুট করে এখানে কি নিয়ে শুরু করব তাও ঠিক বুঝতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে না বোঝানোর চেষ্টা করলো। অনেকক্ষণেই চট করে বলে উঠল, আরু, তোর তো সাহিত্যে বেশ আগ্রহ, তুই নোবেল পড়তে ভালোবাসিস। তুই একটা কাজ করতে পারিস, তুই বাংলা একাডেমি সাহিত্যকলায় ভর্তি হয়ে জানা। ওখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে, বিভিন্ন বয়সে কবি, সাহিত্যিক, গল্পকাররাও ওখানে এসে নিজের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করে। ভেতরে পাবলিক লাইব্রেরিও আছে, একেবারে মনোরম শান্তি শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখায় মনোনীত দিতে চায়, তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্যের আড্ডায় ডুব দেয়। তাছাড়া পাশের চারুকলা একাডেমিতে আমি প্রতিদিন আঁকাআঁকি আর কলার চেপে কাজ শিখে যাই। তুই যদি সাহিত্যকলার ভর্তি হোস, তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া যাবে। নীলিমার কথাটা একেবারে ফেলনা নয়, বরং অরুর ভাঙাচোরা মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সেই সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরো একটা কৌশলী পরিকল্পনা। মনে মনে ভাবলো, এটাই সুযোগ, মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্যের মায়ের বেশ আগ্রহ, আমি একাডেমিতে ভর্তি হতে চাই, শুনলে না করবে না নিশ্চয়ই। অরু কিছু একটা ভাবছে দেখে নীলিমা ব্যথাতুর কণ্ঠে বলল, একটু সময় নে, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা,
দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপ করতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় অরু আশ্চর্য হয়ে পড়ল। কি বলছিস এসব নীলিমা? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে আমার যেন মরণ হোক। নীলিমা বুঝতে পারে মেয়েটা যে নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই এসব ভুলে যাওয়ার কথা বাড়িয়ে আর মন খারাপ করলো না অরু। সহসায় কথা ঘুরিয়ে শুধালো। রাখ এসব মন খারাপের কথা, আমেরিকাতে কি কি করলি তাই বল। গোধূলি বেলার বিকেলের অসহিষ্ণু তীব্র রোদ এখন অনেকটাই সহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানোর হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গা পাড়ের নাতিশীতোষ্ণ হাওয়ার বেগ বেড়েছে, সেই সাথে বড় আম গাছটায় ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। অরু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা দুলিয়ে বসতে বসতে বলল। বলছি, নিকষ আধারে ছেয়ে গেছে সন্ধ্যার আকাশ। সূর্যের শেষ লালিমাটুকুও অবশিষ্ট নেই আর। চারিদিকে ভ্যাপসা গরম। শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশে বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তো তাই মনে হচ্ছে। অরু মাত্রই নীলিমাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপর হাঁটু সমান লম্বা চুল অনেকটাই শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতেও আজকাল কষ্ট হয়ে যায় অরুর। ও কোনো রকম চুলগুলো মাথার উপরে চূড়ো করে বাঁধতে বাঁধতে অন্দরমহলের দিকেই যাচ্ছিল। তখনই ওপাশের বাগান বিলাসের ঝোপের আড়াল থেকে কানে ভেসে এলো কন্দ্রনরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালো মতো ঠাউর করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসের অন্য পাশে দাঁড়াতেই অরু শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা। আমার বিয়ে হয়ে গেছে প্রত্যয় সাহেব, আমি আপনাকে দেয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো। কিন্তু বিশ্বাস করুন, আমি মোটেই ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথে এমন ভালোবাসার নাটক করি। আমি আপনার এক স্ত্রীর থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটু ভালো থাকতেন না, তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিষ্যৎ মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কি বলল কিছুই শোনা গেল না, উল্টে অনুতারা দিয়ে বলল। আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কি না, ডাকবেই তো। এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না। আপনি খুব সুখী হবেন। এরপর কলকাতার পিকপিক আওয়াজ হলো। বোধহয় প্রত্যয় লাইনটা কেটে দিল। আর আমিও না জানি আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনোদিনও সুখের মুখ দেখতে পারবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো। অস্ফুটে কথাটা বলেই শুকনো মরমরে পাতার উপর ধাপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর এহেন হাল না হলে অরু হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো, প্রত্যয়ের মাধ্যমে প্রীতিকের খোঁজ নিত, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে অরু। বনের উপর রাগটা যেন পাহাড় সমান হয়ে উঠে এসেছে। আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। ওর নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল। এইভাবে শুধু শুধু মিথ্যে বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেবার কি মানে ছিল আপা? অনু দু হাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে অপারক কান্নার তালে। বোনকে এভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল। কি হলো বল আপা, কেন করলে এটা? যে মানুষটা 1000 মাইল দূরে থেকেও নাম্বার সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুললো না, তাকে তুই এইভাবে ফিরিয়ে দিলিস। অথচ আমাকে দেখ, চাতক পাখির মতো ছটপট করছি জায়ান কৃতিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান কৃতিক তো প্রত্যয় ভাইয়ার মতো এতটাও সদয় নয়। তাহলে কেন করলে এটা? অরুর কথার পাছে অনু এবার হেঁচকি তুলে বলল। যা করেছি চিন্তা ভাবনা করেই, বুঝে শুনেই করেছি। তোর টেনশন এমনিতেই মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমিও এসব বলে মাকে নিরাশ করি, তাহলে মাকে তো আর বাঁচাতে পারবো না রে অরু।
পরিবারের বড় সন্তানদের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম। হে আর এমন কি? কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথায় যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বলতে সমস্যা কি? অনুর কান্নাকাটি দেখে অরু তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল, ও গিয়ে মাকে সত্যি কথাটা বলবে। নরম সুরেই বলবে, বোঝানোর চেষ্টা করবে, তারপর যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখে দ্রুত জায়গা ত্যাগ করলো অরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে ভাবল, আমি না হয় জান কৃতিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো আর তেমন কিছুই করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করতে পারলো না? ভর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আজমেরি শেখ। বাংলাদেশ ফিরে আজকে প্রথম অফিসে গিয়েছিলেন তিনি। অফিস থেকে ফিরে সবে ফাইলপত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো অরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বলে না আজমেরি শেখ। অরুর চোখের দিকে চাইলেও কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমেরি শেখের মোটেই পছন্দ নয়। নিজের সৎ ছেলের সাথে কিভাবে তার মেয়ে, ছিছি, ভাবলেও বিরক্ত লাগে তার। অগতেই সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখেই মেয়েকে শুধালেন। কি প্রয়োজন? অরু প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল, তখনই পুনরায় আওয়াজে ভেসে এলো ওদিক থেকে, কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝে সকল শঙ্কাকে হটিয়ে অরু এবার চট করে বলেই ফেলল, মা, আপা একজনকে ভালোবাসে। তুমি রেজার ভাইয়ের সাথে আপার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। অরুর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা দিভানে ছুঁড়ে মেরে গভীর গলায় প্রশ্ন করলেন আজমেরি শেখ। সে আবার কার সাথে নষ্টাম করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকারে ইঙ্গিতে অরুকে বলা হচ্ছে সেটা অরু ভালো মতোই বুঝতে পেরেছে। তবুও মায়ের কথার গায়ে না মেখে নরম গলায় বলল, পত্তাই ভাইয়া। CFO অফ JK গ্রুপ। মায়ের কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কোথা থেকে যেন শক্ত চপটাঘাত এসে আঁচ পড়ল অরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপর এত শক্ত চর খেয়ে দু কদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চর খাওয়া গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিচে রাখলো। অরুর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অনু বলল, তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বলতো অরু, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? অরু ফুফিয়ে উঠে বলল, আমি তো মিথ্যে কিছু বলিনি আপা। তাছাড়া যা বলেছি তো ভালোর জন্যই তো। অরুর কথা শেষ করার আগেই অনু তেতে উঠে বলল, কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন তুই কি করবি? এমনিতেই সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে থামবি তুই বলতো আমায়? অনুর প্রতিটি ঝাঁঝালো কথায় ডুকরে কেঁদে ওঠে অরু। ওর শরীরটা যা নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবন যাপন তারই তো হদিশ নেই। সে আদৌ বাংলাদেশ ফিরবে কিনা তাও জানা নেই অরুর, অথচ সব অপবাদ, সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পর তো এইসব অশান্তিরই ভয় পেয়েছিল অরু। নিজের আকাশচুম্বী রাগকে দমাতে না পেরে অনু আর কিছু বলবে তার আগেই আজমেরি শেখ বলে ওঠেন, তোমরা দুজন এক্ষুনি বাইরে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একাকী থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল, মা কোথায় খারাপ লাগছে তোমার? বলো আমায়, মাথা টিপে দিবে একটু। চুপচাপ বাইরে যাও। আজমেরি শেখের রাশভারী আওয়াজে অন্তরাত্মা কেঁপে উঠল অনুর। ও তৎক্ষণাৎ অরুর হাত ধরে গম্ভীর গলায় বলল, চল। চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাকে বিদায় জানিয়ে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশ ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতেই প্রায় প্রতিটি বিকেলেই আকাশ কালো করে তীব্র ঝড়ে ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন এক বিকেল। মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বুনো মহিষের পাল। সেটা থেকে গুড় গড়িয়ে ভেসে আসছে কাল বৈশাখের সংকেত।
চারিদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমি গেট দিয়ে বেরিয়ে ওর দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তাটায় একটাও রিক্সা দেখা নেই, যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে ওরুকে। তবে মেইন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ি। ওরু ফুটপাত ধরে এগিয়ে গিয়ে আসতে সহসাই গাড়ির কাঁচ নামিয়ে কিছুটা ঘাড় বাঁকিয়ে উকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন। চোখে তার রোদ চশমা। ওরুর কাছাকাছি আসতে লোকটা আঁক বাড়িয়ে পড়ল। আরে আরোরা জি। ওরু সম্মোহনী হেসে জবাব দিল, জি অমিত ভাইয়া। অমিত আরিয়ান, বাংলা একাডেমিকে যার যাতায়াত অহরহ, থাকবে নাই বা কেন? এ পর্যন্ত বেশ কয়েকটা নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলের তালিকায় তার বইয়ের নাম সর্বাগ্রে। সাহিত্যকলার সদস্যদের কাছে অমিত আরিয়ান অনেকটা সেলিব্রিটিদের মতোই, যে একাডেমিতে আসলে হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতায় অটোগ্রাফ নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর অমিতের যে রোমান্টিক জনরার উপন্যাসটি বের হয়েছে, সেটার পর থেকেই অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। ওরও স্বভাবসুলভ সেই উপন্যাসটা পড়েছিল। পড়ার পরেই বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সেই সাথে ছোটখাটো টিপস। সেখান থেকেই মূলত ওরুর সাথে মুখ চেনাচেনির পরিচয়। দেখা হলে নিজের ছোট বোনের মতোই লেখালেখি দু এক লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। ওরু বড় ভাইয়ের মতোই শ্রদ্ধার নজরে দেখে অমিতকে। মাঝে মধ্যে নিজের থেকে দু একটা প্রশ্নও করে বটে, যদিও তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে একটু আরোহণ করা যায় সেই উদ্দেশ্যে। তাছাড়া অমিতকে শ্রদ্ধা না করার তো কোনো কারণ নেই। আজ অবধি কখনো কোনো মেয়ে ঘটিত কিংবা কোনো খারাপ স্ক্যান্ডালে নাম জড়ায়নি অমিতের। ওরু অন্তত শোনেনি কখনো। এই গলিতে কি করো? অমিতের প্রশ্নে ভাবনার সুতো ছিল ওরুর। মৃদু হেসে জবাব দিল, এই গলিতেই আমি থাকি। ও এমজি, কোথায় থাকো? ওরু ইতস্তত কণ্ঠে বলল, জি কৃতিক কুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিতেও কেমন যেন দম আটকে আসে ওরুর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িত। অমিত আশ্চর্য হয়ে গেল ওরুর কথায়। চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরী বাড়ির মেয়ে? জামশেদ জওয়ান কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করলো না ওরুর, তাই গতানুগতিক কথা এড়িয়ে ওরু বলল, আকাশ কালো করেছে, মনে হয় ঝড়ও আসবে। আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝড়ে পড়ে যাবে তো। ওরু দ্রুত পা চালাতে চালাতে বলল, দরকার নেই, চলে যেতে পারবো। ওরু চলে গিয়েছে অনেকক্ষণ। অমিত এখনো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট উল্টে বলল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সবসময় মুখ কালো করে থাকে, কিসের এত দুঃখ ওর? ওরু ঘরে ঢুকে একটা সোফার উপর ছুঁড়ে ফেলে ডাইনিং এ গিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতেই ভেসে এলো মামির গা জ্বালানো কথা। বিদেশ থেকে এক কাহানি করে এসেছে, এখন আবার সন্ধে পর্যন্ত বাহিরে বাহিরে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়। আমিও দেখবো হাজমেরি কিভাবে বিয়ে দেয় এই ঢেঙ্গি মেয়েগুলোর। একজনকে তো এবারে ছেলেই ফুর্তি করে ছেড়ে দিল, কই আর তো হেলো না। জানি আর আসবেও না। যা নেওয়ার ছিল সে তো নিয়েই নিয়েছে, এখন আর কি করবে এই হাড়হাড্ডিওয়ালা মেয়েকে নিয়ে? ওরু জানে মামি চোটে আছে, চোটে থাকারই কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ায় পর আজমেরি শেখ আর বিয়েটা নিয়ে কথা বাড়ায়নি। সেই তেজে মামিও আর কৃতিক কুঞ্জ ছাড়েনি। সেও দেখতে চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে বাড়িতে নিয়ে থাকতে পারে আজমেরি। তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবেই এই বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশি বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়িক কাজে শহরের বাইরে গিয়েছে আজমেরি শেখ। শরীরটাও ভালো না থাকার কারণে সাথে করে অনুকে নিয়ে গিয়েছে। সেই সুযোগে অনুকে আজ ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন জাহানারা যখন এবারে ছোট সাহেবকে জড়িয়ে অরুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে রূপা। কোনো মতে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে ডেকে বলে, মা, লম্বা মতন একটা ভাইয়া,
রেজা ভাইয়াকে ইচ্ছা মতন পেটাচ্ছে। অরুর 2 পয়সার ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গোল্লা যা, তাতে ওর কি? সেই সময় ব্যাগটা নিয়ে উপরের দিকে হাঁটা দিল অরু। জাহানারা হক চুকিয়ে উঠে বলল, কে মারে আমার ছেলেকে? এত বড় সাহস কার? রূপার ভয়ার্ত কণ্ঠে বলল, জানি না, কখনো দেখিনি এ মহল্লায়। দেখতে বিদেশিদের মতন, কিন্তু বিদেশি না। ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। রূপা শেষ কয়েকটা কথা ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানায় শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল ওর পুরো শরীর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। টলমলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতনা হারাবেও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির করে রেখে কাঁপা কণ্ঠে বলল, রূপা, যে এসেছে তার চুলগুলো কি ঘাড় অব্দি লম্বা, আর চোখগুলো কি ভাসা ভাসা? রূপা ঠোঁট উল্টে হ্যাঁ সূচক মাথা নাড়তেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো অরু। ওর পরনে সুতি স্কার্ট আর টপস, লম্বা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো। 2 পায়ে কৃতিকের পরিয়ে দেওয়া 2টো সোনার নুপুর, সেইভাবেই ছুটেছে অরু। তবে অন্দরমহল বেরোনোর আগেই খপ করে ওর হাত টেনে ধরলো জাহানারা। চোখ রাঙিয়ে শুধালো, কে এসেছে সত্যি করে বল। অরু জবাব দিল না। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে চলে গেল সদর দরজার বাইরে। তবে কৃতিকের দিকে আর 1 পা এগোতে না এগোতে ওকে আবারও শক্ত করে চেপে ধরলো জাহানারা। হুট করে এভাবে টেনে ধরায় সদর দরজায় পড়ে গেল অরু। ঠিক তখনই একজোড়া মহাবিষ্ট ভাসা ভাসা চোখ স্থির হলো অরুর চোখে। চোখের সামনে অরুকে দেখা মাত্রই হাতের হকি স্টিকটা দূরে ছুঁড়ে মারল কৃতিক। তারপর দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃতিককে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকিয়ে উঠল অরু। এখনই তো রেজার চেলাবেলারা কৃতিকের উপর নিজেদের রাগ ঝাড়তে উদ্যত হবে। তাহলে এভাবে দাঁড়িয়ে পড়ার মানে কি? অরু সেদিকে তাকিয়ে 2 হাতে ভর করে উঠতে যাবে, তখনই কৃতিক একের পর এক তীব্র করাঘাত করতে লাগলো রেজার লোকেরা। তখনই কৃতিককে একের পর এক তীব্র কষাঘাত করতে লাগলো রেজার লোকেরা। সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়লো অরু। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখতে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক এক ধ্যানে ওর দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের। ও হাতের পিঠ দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতে পুরো হাসি হাসলো অরুর পানে চেয়ে। কৃতিক কুঞ্জে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃতিক কুঞ্জেরই মালিক কিনা মার খাচ্ছে, তাও বাইরের লোকের হাতে, শুধুমাত্র অরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্য সফলও হয়েছে। অরু বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে ঐশাচিক হাসিতে প্রসারিত হলো কৃতিকের 2 ঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য সহ্য করতে পারলো না অরু। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এই বাড়ির ছোট সাহেব। অরু শেষ কথাতে চমকে উঠে ভয়ে তটস্থ হয়ে 2 কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কৃতিক কিছু না বললেও এলিসা অর্ণব সায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখে দৌড়ে এসে এক কেকটাকে ইচ্ছে মতো রামধেলাই দিয়ে মুখ বেঁকিয়ে দিল। আর কৃতিক ধীর পায়ে এগিয়ে গেল অরুর দিকে। অরু কোনো মতে হাতে তালুতে ভর করে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এখনই ঝড়ের বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে জাপটে ধরবে কৃতিক। কিন্তু আদতে তেমন কিছুই হলো না। কৃতিক এগিয়ে এসে অরুকে ধরা তো দূরে থাক, ও ধারে কাছে এলো না। উল্টো অরু এগিয়ে এসে ওর ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুৎ বেগে দূরে সরে যায় কৃতিক। ঈশান কোণে মেঘ ডাকছে, আকাশ জুড়ে বুনো মহিষের পাল। পড়ন্ত বিকেলে কালবৈশাখীর স্পষ্ট পূর্বাভাস। চারিদিকের ঘূর্ণি বাতাসে ধুলোবালির ঝড় উঠেছে যেন। তবে তকতকে পিচ ঢালা ফ্রন্টিয়ার আর সুসজ্জিত বাগান বিলাসের পাঁচিলের পেরিয়ে সেই ধুলোবালির ঝড় খুব একটা প্রবেশ করতে পারে না কৃতিক কুঞ্জের আলিশান বাড়িতে। ফ্রন্টিয়ারের ছোট্ট লেকের পাশ ঘেঁষে যে গোলাকার বৈঠকখানা বাঁধানো, সেখানেই চেলাপেলাদের নিয়ে দলের মিটিংয়ে ব্যস্ত সময় পার করছে রেজা। ঢাকা দক্ষিণের সহসভাপতির পদ লাভ করার পর থেকেই ভারী ব্যস্ততার মধ্য দিয়ে কাটে রেজার সময়কাল। সত্যি বলতে এবারের পূর্বপুরুষদের রাজনৈতিক কর্তৃত্ব আর নাম ভাঙিয়েই রেজার এত দূর আসা।
সে হিসাবে প্রমাণস্বরূপ এবারের সুবিশাল বৈঠকখানায় প্রায়শই বসে রেজার রাজনৈতিক আসর। ও যে এই বাড়িরই কুটুম সেটা বোঝাতে হবে তো সবাইকে। আলোচনা তখন মাঝপথে, একের পর এক নিজেদের বক্তব্য পেশ করছে দলের সদস্যরা। ঠিক সেই সময় বাগান বিলাসে ঘেরা বিশাল গেটটা ক্যাচ ক্যাচ আওয়াজে খুলে যেতেই সবার দৃষ্টি গিয়ে ঠেকল সেদিকে। কার্ড দিয়ে উবারের ভাড়া মিটিয়েই মাত্রই বাড়িতে প্রবেশ করেছে সানগ্লাস পরিহিত লম্বা মতো এক অচেনা সুদর্শন যুবক। তার প্রতিটি পদধ্বনিতে উপচে পড়া কর্তৃত্ব আর আভিজাত্য। হাঁটার তালে তালে চওড়া কাঁধটা ক্রমশ দুলে উঠেছে। দেখে মনে হচ্ছে কোনো গ্লোবাল সুপারস্টার মাত্রই গুরুত্বপূর্ণ শট শেষ করে শুটিং সেট থেকে বেরিয়ে এসেছে। এহেন ম্যানলি হাঁটা চলার পেছন থেকে যে কেউ দেখলে নিষ্প্রভ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। অচেনা কাউকে এভাবে হুট করে বাড়িতে প্রবেশ করতে দেখে রেজার একজন বিশ্বস্ত ভৃত্য এগিয়ে এসে বিরক্ত কণ্ঠে শুধালো, কে আপনি, কি চাই? কৃতিক হাঁটার গতি ধীর করে গম্ভীর গলায় বলল। গেট আউট। লোকটা এবার চড়াও হয়ে এগিয়ে এসে কৃতিকের পথ আটকে দাঁড়িয়ে বলে, বলছি তো পরিচয় না দিয়ে ওদিকে যাওয়া যাবে না। লোকটার কথা বলতে বাকি, চোখের সানগ্লাসটাও খুলে ওর গালে সপাটে চড় বসিয়ে দিতে দেরি হলো না কৃতিকের। অকস্মাৎ শক্ত জিম করা হাতের চপটাঘাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়ল লোকটা। কৃতিক পুনরায় সানগ্লাসটা চোখে চড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, এটাই আমার পরিচয়। বাড়ি বয়ে এসে নিজের লোকের উপর হঠাৎ আক্রমণ দেখে রেগে মেগে বেশ ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো রেজা। কৃতিকের দিকে এগিয়ে আস্তে আস্তে গাঢ় গলায় বলল, আমার লোকের গায়ে হাত তুলিস? কে তুই? আমাকে চিনিস? আমি হলাম সহসভা। রেজার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই ওর বাম গালে আছড়ে পড়ল তীব্র কষাঘাত। হঠাৎ থাপ্পড়ের তাল সামলাতে না পেরে রেজা নিজেও ঘুরে গিয়ে মুখ থুবড়ে পড়ল শুকনো চৌচির মাটিতে। নিজেদের নেতাকে এমন বলিষ্ঠ থাপ্পড় খেয়ে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে হকি স্টিক নিয়ে এগিয়ে আসতে গিয়েও ভয়ার্ত ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল দলের অন্য ছেলেগুলো। এদের কাণ্ডে তড়াক করে কৃতিকের মাথায় রক্ত উঠে গিয়েছে। পা রাখার সঙ্গে সঙ্গে নিজের বাড়িটাকে চিড়িয়াখানার মতোই অদ্ভুত লাগছে ওর নিকট। মস্তিষ্কে দমে থাকা সুপ্ত রাগটা হুট করেই চড়াও হয়েছে চোখের সামনে মুখ থুবড়ে পড়ে থাকা রেজার উপর। আজ এই সভাপতিত্ব একটা হেস্তনেস্ত করেই ছাড়বেও, যেই ভাবা সেই কাজ। ছেলে পেলেদের হাত থেকে হকি স্টিক ছিনিয়ে এনে ইচ্ছে মতো রাগ ঝেড়েছে রেজার উপর। কৃতিক যখন হকি স্টিকের শক্ত প্রহারে ফাটিয়ে ফেলেছিল রেজার শরীর, ঠিক তখনই চোখের সামনে হাজির হয় আনচান করতে থাকা চূর্ণ বিচূর্ণ একজোড়া অসহায় চোখ, যা দেখে পুরোপুরি থেমে যায় কৃতিক। হাতের হকি স্টিকটা ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে, তারপর স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে নিজে, আঘাতপ্রাপ্ত হয়ে অন্য একজনের আত্মাকে যন্ত্রণায় পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। বালাইশাট। কৃতিক তাতে সফল হয়েছে। অরু কষ্ট পেয়ে সদর দরজার সামনে হুমড়ি খেয়ে পড়ে চিৎকার করে কাঁদছে। মনে হচ্ছে ওরা কৃতিককে নয়, প্রতিটা আঘাত অরুর হৃদয়ে করেছে। শেষমেশ দ্বিতীয় গাড়িটা গেট দিয়ে ঢুকতেই ঝামেলার অবসান হলো। গাড়ি থেকে একে একে নেমে এলো সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন আর প্রত্যয়। কৃতিক ভারী পা ফেলে সদর দরজার কাছাকাছি আসতেই অরু এগিয়ে এসে ওর ক্ষত স্থানের দিকে হাত বাড়িয়ে ঠোঁট উল্টে ফুফিয়ে উঠে বলল, কেন করলেন এমনটা? আমাকে কাঁদাতে খুব ভালো লাগে, তাই না? কৃতিক জবাব দেওয়া তো দূরের থাক, বরং অরুর ছোঁয়ার আগেই ওর থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দাঁড়ায়। ওর এহেন কাণ্ডে অরু বিস্মিত হয়ে পড়ল। কি হয়েছে আপনার? আমাকে চিনতে পারছেন না? অরুর প্রশ্নের বিপরীতে কৃতিক কোনরূপ জবাব দেওয়ার আগেই ওদিক থেকে সায়র এগিয়ে আসতে আসতে সম্মোহনী হেসে বলল, আরে মিস এলোকেশি, আবার দেখা হলো আমাদের। দেখলে তো কেমন তোমার টানে চলে এলাম।
কথায় কথায় সায়র খেয়ালই করেনি কৃতিক যে ওর দিকে তখন থেকেই অগ্নির দৃষ্টিতে তাকিয়ে আছে। যখন খেয়াল করলো তখন সঙ্গে সঙ্গে গলা খাদে নামিয়ে মুখ কাঁচুমাচু করে মেকি হেসে বলল, না মানে তোমাদের দেশের মানুষের টানে কি ভালো মানুষ তোমরা বাবা গো। আশের সঙ্গে সঙ্গে কেমন মারামারি দিয়ে আপ্যায়ন করে নিলে, তাই না তাই যকে। কৃতিক একইভাবে দাঁড়িয়ে আছে। ওদিকে এলিসা এগিয়ে এসে অরুকে দেখা মাত্রই চমকে উঠে বলল, শরীরের একই হাল হয়েছে তোমার অরু? খাওয়া দাওয়া করো না নাকি? এইভাবে শুকিয়ে গেলে কেন? এলিসার কথার মাথায় কৃতিক সাবধানে আর চোখে একবার অরুর আগাগোড়া পরখ করল। ওদিকে অরু কারোর কথার কোনো রূপ উত্তর না দিয়ে চোখ মুছতে মুছতে দৌড়ে অন্দরমহলের দিকে চলে গেল। অরু চলে গেল। সায়র হত বিহবল মুখে সেদিকে তাকিয়ে বলল, আরে এত দূর থেকে এলাম, একটুখানি ওয়েলকাম না করে এভাবে দাঁড় করিয়ে রেখে দৌড়ে চলে গেল। এলিসা এক পলক কৃতিককে পরখ করলো, যে সে কখন থেকেই একইভাবে অরুর যাওয়ার পানে চেয়ে আছে, আর কোনো দিকে নজর নেই বললেই চলে। একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দৃষ্টি সরিয়ে সায়রের হাত ধরে ভেতরে যেতে যেতে এলিসা বলে, স্বামী স্ত্রীর মান অভিমানের পালা চলছে এখানে, চল ভিতরে যাই। এমনিতেও আমাদের ওয়েলকাম করার মতো কেউই নেই। সায়র ভ্রুকুচকে যেতে যেতেই গম্ভীর মুখে বলল, হ্যাঁ তা তো থাকবেই না, বাড়ির মালিককে দেখতে হবে না, 1 নম্বরের হিটলার।